আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার দেখব। অ্যাডস ম্যানেজার দিয়ে কিভাবে অ্যাড রান করতে হয়। আমরা শপ ক্রিয়েট করা থেকে শুরু করে ওয়েবসাইট বানানো, শপে প্রোডাক্ট আপলোড করা, এগুলো সব পারি না। তাহলে এখন এখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কিভাবে ফেসবুকে একটা অ্যাড ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স কিভাবে সেট আপ করতে হয়, এবং একটা পোস্টার ডিজাইন করব এআই এর মাধ্যমে। যে কোনো একটা প্রোডাক্টের সাথে পোস্টার ডিজাইন করব এআই এর মাধ্যমে। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমত আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা pantheon.io এর সাথে কানেক্ট করা। সেটা আমরা ব্যাকএন্ডে গেলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা যদি ওই হোম পেজে আসি, আমাদের ওয়েবসাইটটা প্রথমে হোম পেজটা হচ্ছে এমন, আর সব পেজ যেখানে প্রোডাক্ট আপলোড করছিলাম সব পেজটা হচ্ছে এমন। এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করা ছিল। এখন আমি চাচ্ছি এইটার উপরে একটা অ্যাড বানাতে। কারণ এটার উপরে অ্যাড বানাতে গেলে আমার লাগবে কি অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে কিভাবে যাইতে হয়, এখান থেকে মনে আছে অ্যাডস ম্যানেজারে কিভাবে যাইতে হয়? আচ্ছা, বিজনেস সেটিংসে আসার পরে অ্যাকাউন্টস যে অপশনটা আছে, অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টস অপশনে আসার পরে এখানে ধরেন অ্যাড অ্যাকাউন্ট, পেজের পরে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা যদি এখানে মিল থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডটা রান করতে যাচ্ছি। আর যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবে থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টের নাম, এখান থেকে লোকেশন হচ্ছে ঢাকা, ঢাকা ঢাকা টাইম জোন, এরপর হচ্ছে ইউএস ডলারই থাকবে। দিয়ে আমি এটা জাস্ট দেখাচ্ছি। এরপরে কি নেক্সট, তারপরে এটা কি আমার বিজনেসের জন্য নাকি অন্য কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করতেছে সেটা বলতে হবে। না, আমার বিজনেসের জন্য তৈরি করছি, তাহলে নেক্সট দিয়ে এখানে আমি এই পেজের সাথে কানেক্ট করতে চাচ্ছি কিনা আই অ্যাগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এরকম আসবে। এরকম আসার পরে এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি সাপোজ এটা আমি ক্রিয়েট করছি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট করার পরেই আমার প্রথম কাজ হচ্ছে অ্যাসাইন করা। আমার এই বিজনেস ম্যানেজারে যাকে যাকে আমি অ্যাক্সেস দিয়েছি, যেমন আমি নিজে অ্যাক্সেস আছি, আমার কোনো একটা পার্টনার থাকতে পারে, সে অ্যাড অ্যাকাউন্ট দেখতে চাইতে পারে, অথবা আমার নিজে এপিআই, সে এপিআই কনভার্সন এপিআই তাকেও কানেক্ট করতে হবে। সেটার জন্য কি করতে হবে, অ্যাসাইন। অ্যাসাইনে এসে এই যে আমি কাকে কাকে অ্যাসাইন করতে চাচ্ছি তাদের নাম শো করবে। জাস্ট যদি সিলেক্ট অল দেই তাহলে সিলেক্ট অল, আর যদি স্পেসিফিক কাউকে দিতে চাই তাহলে স্পেসিফিক মার্ক করে এখানে কি করতে হবে, ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন। না হলে অ্যাড রান করা যাবে না। এটা দিয়ে যদি আমি অ্যাসাইন না করতে পারি তাহলে অ্যাড রান করতে পারবো না। তাহলে অ্যাসাইন করা শেষে আমি তিনজনকে অ্যাসাইন করছি, তন্ময় রুমি, আমার নিজের অ্যাকাউন্ট এবং সিস্টেমকে আমি অ্যাসাইন করছি। এরপরে কানেক্ট অ্যাসেটস। আমাদের বিজনেস ম্যানেজারে যদি কোনো অ্যাসেটস থাকে, অ্যাসেটস বলতে কি, যদি কোনো অ্যাপ থাকে বা স্পেসিফিক কোনো লোকেশনের ভিত্তিক আমার স্টোর থাকে, সেগুলোকে অ্যাসেট বলা হয়। তো এই অ্যাসেটগুলোকে যদি আমি অ্যাড ম্যানেজারে কানেক্ট করতে চাই তাহলে কানেক্ট অ্যাসেটসে এসে অ্যাসেটগুলোকে কানেক্ট করে দিতে হবে। দিয়ে আমাদের এখানে অ্যাড ম্যানেজারের কাজ শেষ। এরপরে কি করতে হবে, ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলে আমার অ্যাডস ম্যানেজারটা কি ওপেন হবে। তাহলে অ্যাডস ম্যানেজারটা ওপেন হওয়ার পরে কিন্তু এই যে নতুন একটা অ্যাডস ম্যানেজার এমন থাকে, ঠিক আছে, একদম পুরোপুরি নতুন ব্ল্যাঙ্ক। তাহলে এখানে আমাদের অ্যাড তৈরি করব। তাহলে অ্যাড তৈরি করার আগে আমাদের কি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে। যেই ছবি বা যেই ক্যাপশন যেগুলো দিয়ে আমরা তৈরি করব সেগুলোকে আমাকে তৈরি করতে হবে। তাহলে আমি কোনটার অ্যাড দিতে যাচ্ছি, এই তেলটার। তাহলে এটার ছবিটা আমি ডাউনলোড করে নিই। এটা ছবিটা ডাউনলোড করলাম। আমি যাচ্ছি যে কোনো একটা মডেল এই তেলটা হাতে নিয়ে থাকবে অথবা পাশে নিয়ে দাঁড়িয়ে একটা টেক্সট লেখা থাকবে, এইভাবে একটা থাকবে। তাহলে এটার জন্য আমাকে একটা মডেল লাগবে। এখন আমাদের কাছে কিছু মডেলের ছবি আছে, আমরা সেই ছবিতে যাচ্ছি। ওকে, এখান থেকে আমাদের একটা মডেলের ছবি নিতে হবে। এখন আমরা কি ধরনের ছবি নিতে পারি,
আচ্ছা, এই ছবিটা নিলাম। এরপরে আমাদের ছবিটা কেমন ধরনের পোস্টার চাচ্ছি সেটা আমার একটা প্রম্পট লাগবে। এআই দিয়ে বানাতে গেলে এআই ইনস্ট্রাকশন লাগে, ইনস্ট্রাকশনটাকে এআই প্রম্পট বলা হয়। তাহলে এই প্রম্পটটা আমাদের লাগবে। সেই প্রম্পটটা জেনারেট করার জন্য চ্যাট জিপিটি দিয়েও জেনারেট করা যেতে পারে, বাট আমি কোপাইলট দিয়ে জেনারেট করি। কোপাইলট এটা ল্যাপটপ বা পিসির ডিফল্ট একটা অ্যাপ। কোপাইলট মাইক্রোসফটের এটা। তো এই কোপাইলটে আমি এখন ইনস্ট্রাকশন দিব যে আমি কি ধরনের পোস্টার চাচ্ছি। তার আগে ওকে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আমি কি টাইপের পোস্টার পছন্দ করি বা কি ধরনের ডিজাইন পছন্দ করি। তার আগে তাহলে আমাকে এখন যেতে হবে ঘরের বাজার। ঘরের বাজারে আসার পরে আমি এখান থেকে একটা পোস্টার চুজ করবো, দেখবো যে আসলে মডেল দিয়ে কোনো ছবি আছে কিনা ওদের। আচ্ছা, আমরা গুগলে একটু সার্চ করি। জি, হ্যাঁ, নিজের ইনস্ট্রাকশন দিতে, নিজের প্রম্পট দেওয়া যাবে না, ইনস্ট্রাকশন দিতে হবে। দিলে ওইটার উপরে একটা প্রম্পট তারা বানিয়ে দিবে। আমরা একটু ফ্রি পিকে দেখি, ফ্রি পিকে পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি এখান থেকে লিখিত ইনস্ট্রাকশন দিয়ে দিব। এখান থেকে শুধু ওদের ডিজাইন কোয়ালিটিটা আমি একটু এখান থেকে নিয়ে নিই। এবার আমি এখানে কোপাইলটে এসে ছবিটা পেস্ট করব। আমি ওকে লিখবো যে আমি ফেসবুকে একটা অ্যাড করতে চাই, সেখানে একজন মেয়ে মডেল থাকবে। পোস্টার এ সরিষার তেল এর লিটার এর একটি গ্যালন থাকবে। এই পোস্টারটি আমাকে ডিজাইন
করার জন্য একটা প্রম্পট লিখে দাও। আচ্ছা, নেট ইস্যু করতেছে। তো আমাদের এখন একটা ডিজাইনটা একটা প্রম্পট লিখবে। আমরা জেমিনাই দিয়ে ডিজাইন করবো, এটা এই জন্য ইংলিশে নিয়ে নিলাম। আচ্ছা, ওকে, আমরা এই প্রম্পটটা একটু কপি করি। কপি করার পরে আমরা যাব কি গুগলের জেমিনাইতে। জেমিনাইতে আসার পরে আমরা যে ছবিটা ডাউনলোড করছি মডেলের, ওই মডেলের ছবিটা দিতে হবে এবং তার আগে এখানে চুজ করতে হবে ক্রিয়েট ইমেজ, আর এখানে চুজ করতে হবে কি প্রো। এটা প্রো থাকবে না, এটা ফাস্ট থাকবে। এখানে আমরা প্রোটা চুজ করে দেবো, নিয়ে আমরা প্রম্পটটা পেস্ট করবো এখানে। প্রম্পটটা এখানে পেস্ট করার পরে এবার এই মডেলের ছবিটা এখানে আপলোড করবো। এরপর আমরা কি করবো, জাস্ট আমাদের সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া শেষ, ছবিটাও দেওয়া শেষ, আমরা জাস্ট সাবমিট করবো। সাবমিট করার পরে একটু অপেক্ষা করতে হবে, ওরা পোস্টারটা ডিজাইন করবে। পুরো যে আমার যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ডিজাইন করবে। আমি আজকে একটা জেনারেট করছিলাম, জাস্ট আগের যে প্রম্পটটা সেই প্রম্পটটা একটু চেঞ্জ করছি আমরা, কিন্তু লেখাগুলো সেম রাখছি, আর নিচের ঠিকানাটা আর অ্যাড্রেসটা এটা আগে যেটা ছিল সেটা রাখলাম আর কি। দিয়ে ছবি দুটো আপলোড হয়ে গেছে, তেলের ছবি দিলাম আর হচ্ছে মডেলের ছবি দিলাম, দিয়ে আমরা বললাম যে এইভাবে তৈরি করে দাও, দেখি ওরা কি তৈরি করে দেয়।
ম্যানেজারে আসার পরে আমাদের প্রথম কাজ থাকবে কি, আচ্ছা তার আগে বলে দিই যে আসলে অ্যাডস ম্যানেজার কয়টা অ্যাট্রিবিউশনের উপরে বা অবজেক্টিভের উপরে অ্যাড তৈরি হয়, ক্যাম্পেইন ক্রিয়েট হয়, একটা ক্যাম্পেইনের কয়টা অপশন থাকে, এটা বলছিলাম হচ্ছে আপনার চতুর্থ না পঞ্চম ক্লাসে, মনে আছে? তিনটা অবজেক্টিভের সমন্বয় করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা অ্যাড, মনে আছে? তিনটা সেগমেন্টের নাম বলছিলাম, এটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড, এটা মাথায় রাখবেন। ক্যাম্পেইন ক্রিয়েট হয় তিনটা অপশনের সমন্বয়, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা অ্যাড। তো ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমরা কি কি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, প্রত্যেকটা ক্যাম্পেইনের অবজেক্টিভ আলাদা। কোনো ক্যাম্পেইন হচ্ছে আমরা ব্র্যান্ডিং এর জন্য দেই, সেখানে শুধুমাত্র আমাদের ব্র্যান্ডটাকে প্রচার করবে, কোনো মেসেজ কমেন্ট বা লাইক এই ধরনের কিছু আসবে না। কিছু ক্যাম্পেইন ক্রিয়েট হয় আমার ওয়েবসাইটে বা আমার শপে, ট্রাফিক, মানে ট্রাফিক বলতে কি বোঝায়, ভিজিটর, কাস্টমারদেরকে বোঝায় ট্রাফিক। তো ফেসবুকের ভাষায় যে ট্রাফিক বলা হচ্ছে, এই ট্রাফিক ভিজিটর যাতে আমার ওয়েবসাইটে বা আমার শোরুমে বা আমার অফলাইন প্রতিষ্ঠানে যাতে ভিজিট করে, সেটার জন্য ট্রাফিক ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কাকে বলে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে যে আমি কোনো মেসেজ বাটন দিলাম বা হোয়াটসঅ্যাপ বাটন দিলাম, সেখানে আমার কাস্টমাররা এসে মেসেজ করবে অথবা কমেন্ট করবে, লাইক করবে বা আমার পোস্টটাকে শেয়ার করবে, এই ধরনের অ্যাক্টিভিটিসটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আর লিডস ক্যাম্পেইন কোনটা সেটা তো আমরা জানি, লিডস, লিডস হচ্ছে কাস্টমার কন্টাক্ট ইনফরমেশন। যদি আমি চাই যে আমার সাপোজ আমি তেল বিক্রি করব, তেলটা যে বিক্রি করব, এই তেল বিক্রি করার জন্য আমার কাস্টমারের কাছে আমার কাস্টমারের ইনফরমেশন লাগবে, মোবাইল নাম্বার লাগবে, নাম লাগবে, সে কোন এরিয়ায় থাকে। তো এর জন্য আমি লিডস ক্যাম্পেইনে করতে পারি, যদি সে ইচ্ছুক হয় তাহলে সে তার নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবে। এটা একটা লিডস ক্যাম্পেইন। আর এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন আমরা অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন দেখছি, যে একটা অ্যাড আসে ফেসবুকে, আসার পরে ইনস্টল করতে বলে, বিভিন্ন গেম, বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে বলে। তো ওই ফেসবুকে যে অ্যাডটা দেওয়া হয়, ওই অ্যাডটা আসে হচ্ছে এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে। আর লাস্ট হচ্ছে সেল ক্যাম্পেইন। আমরা দেখি না অর্ডার নাও, শপ নাও, এই যে বাটনগুলো থাকে, এই বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, ওয়েবসাইটে নিয়ে যায়। নিয়ে গেলে প্রোডাক্টের দাম লেখা থাকে, ছবি দেওয়া থাকে, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডার করে দেওয়া যায়, সেটাকে বলা হয় সেলস ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনের ভিতরে প্রথমে আমরা আজকে দেখবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে দেয় আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গুরুত্ব কতটুকু। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে দেখেন কি কি দেয়া আছে, তিনটা অপশন দেয়া আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, তিনটা অপশন। একটা হচ্ছে রিচ, আরেকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে ভিডিও ভিউজ। আমরা যদি আমাদের কোম্পানির কোনো একটা ভিডিও লঞ্চ করি, আমার কোম্পানির অ্যাওয়ারনেস কিভাবে হবে, ভিডিওটা কেমন হওয়া উচিত? ভিডিওটা এমন হওয়া উচিত যে আমার প্রতিষ্ঠানের পুরো প্রত্যেকটা রুমের ভিডিও থাকবে, সেখানে কতজন স্টুডেন্ট আছে, কি স্টুডেন্ট পড়াশোনা করছে সেটা দেখাবে। তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো কথা হবে এমন যে ব্রাহ্মণবাড়িয়া সদরে কালীবাড়ি মোড় সাবরা সোবান স্কুলের অপোজিটে একটা প্রতিষ্ঠান আছে, বিডিআইটি ইনস্টিটিউট, এরকম এরকম তাদের অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে কি আমার কোম্পানির পরিচিতি। তো এই পরিচিতিটা যদি আমি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিই, তাহলে বারবার মানুষের কাছে অ্যাড যাবে। বারবার আমরা কিছু কিছু অ্যাড দেখি না, বারবার আসে, রিপিটেডলি আসে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে ব্রেন্ডে অ্যাটাক করা। আমি যে 10 মিনিট স্কুলের একটা গল্প বলছিলাম যে 17 সালে বারবার ওরা রিব্র্যান্ড ক্যাম্পেইন দিছিল, গুগলে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। আপনি স্কিপ করেন বা না করেন, অন্য কোনো ভিডিও, ওদের সিমিলার ভিডিও দেখেন বা না দেখেন, আপনার সামনে মুনজারিনের অ্যাড আসবেই। তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বারবার মানুষকে পোক করা, বারবার পোক করে তাদের মাথায় ঢুকাই দেওয়া যে এই কোম্পানির নাম এটা, এই কোম্পানি এই করে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বারবার মানুষের মাথায় পোক করা। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ কি তাহলে? ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করা, নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করা, বারবার মানুষের কাছে কি জানান দেওয়া যে এটা এই কোম্পানির নাম এটা এবং এই কোম্পানির ভিডিও এটা, বারবার তাকে রিচ করানো হয়। আর ভিডিও ভিউজ হচ্ছে আমি যে ভিডিওটা পাবলিশ করতেছি সেই ভিডিওটা ম্যাক্সিমাম ভিউজ হওয়া, এটা হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে গেলে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর এখন দেখেন তিনটা অপশন আসবে, ক্যাম্পেইন, অ্যাডসেটস এবং অ্যাড। এই তিনটা বিষয় সমন্বয় করে একটা ক্যাম্পেইন দেওয়া হয়। আমরা একটু ফেসবুকে যাই, ফেসবুকে এই যে এখানে দেখেন স্পন্সর, এখানে দুইটা অ্যাড আছে, একটা এই একটা, দুইটা। এটা হচ্ছে ফেসবুকের রাইট প্লেসমেন্ট। ফেসবুকে টোটাল 17টা জায়গা আছে ফেসবুক সেল করে। কি রান্না সেল করে? অ্যাড দেওয়ার জন্য সেল করে। আমরা বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া যেতে গেলে দেখি না সাইনবোর্ড, বড় বড় সাইনবোর্ড থাকে যে সেল ফর অ্যাড, বড় পোস্টার দেওয়ার জন্য, মেরিল বা বিভিন্ন কোম্পানি, লাইভ বা এই ধরনের কোম্পানি অ্যাড দেওয়া থাকে বড় বড় মডেল দিয়ে, ব্যানার।
তো ওই ব্যানার যেমন ওরা বিভিন্ন কি ওই সরকারি জায়গায় ওরা হারি নেয়, নিয়ে ওই জায়গায় একটা সাইনবোর্ড দিয়ে ওরা বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে প্রতি মাসে 50,000 60,000 টাকা করে নেয় ওই সাইনবোর্ডটা দেওয়ার জন্য। ফেসবুকের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর ভিতরে কিছু কিছু জায়গা আছে স্পেসিফিক, সেই জায়গাগুলোতে ফেসবুক অ্যাড দিতে দেয়, যেখানে ম্যাক্সিমাম মানুষ ভিজিট করে। তো এই অ্যাড দেওয়ার জন্য ফেসবুক আমাদের কাছ থেকে আসলে অ্যাকচুয়ালি টাকা নেয়। এই যে ফেসবুকের জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা ফেসবুক সেল করে কি হবে, এই একটা জায়গা, এই যে একটা জায়গা, একটা জায়গা, এই দুইটা জায়গা সেল করার জন্য ফেসবুক হয়তো পার রিচে $1 বা 1 সেন্ট বা 5 সেন্ট বা 10 সেন্ট, এটা ফেসবুকের নির্ধারিত কিছু কিছু থাকে যে আমি এত টাকা নিব। আবার অনেক সময় ম্যাক্সিমাম অ্যাড যদি দেওয়া হয়, অনেকগুলো অ্যাড চলতেছে, অনেক ডলারের অ্যাড চলতেছে পার ডে, তখন আসলে ওটার লিমিট থাকে না। ফেসবুক নিজের ইচ্ছা মতন কোনোটা কম নেয়, কোনোটা বেশি নেয়, এটা অ্যাজ ইউজুয়াল নেয়। তো এই যে একটা অ্যাড, এই যে প্লেসমেন্টটা, এই প্লেসমেন্টটাকে বলা হয় কি প্লেসমেন্ট? ফেসবুক রাইট প্লেসমেন্ট। রাইট প্লেসমেন্ট, এটা ডান সাইডে, এই জন্য ফেসবুক রাইট প্লেসমেন্ট এটা বলা হচ্ছে। এখন আমরা একটু স্ক্রল করি, স্ক্রল করলে এই যে একটা আসছে, এই একটা হচ্ছে নিউজ ফিড, নিউজ ফিড অ্যাড। আমরা এখন এই যে ফিডটাতে আছে, এটা নিউজ ফিড না? নিউজ ফিডের এখানে যে অ্যাডটা শো করছে এটাকে বলা হচ্ছে নিউজ ফিড অ্যাড। এরপরে আমরা যদি অনেক সময় দেখি না, মাইডে দেখার সময় অনেক সময় অ্যাড আসে, ওটা হচ্ছে স্টোরি অ্যাড। তারপরে আমরা যদি রিলসে যাই, রিলসে যাওয়ার পরে হঠাৎ করে যে অ্যাডটা আসবে সেটাকে কি বলা হচ্ছে? রিলস অ্যাড। অনেক সময় আমরা এখানে ছোট্ট করে, এই জায়গায় ছোট্ট করে একটা কমা আসবে, অন্য কোনো অ্যাড না, কোনো ভিডিও আসবে না, প্লেও হবে না, কিছু হবে না, যেটা ভিডিও দেখছি সেটা চলবে, এইখানে ছোট করে একটা কি নোটিফিকেশন আসবে, এইটাকে বলা হচ্ছে কি এই ডাউন কলম অ্যাড, ডাউন কলম অ্যাডস। ঠিক আছে, এখানে যেটা শো করছে। তারপরে মাঝে মাঝে আমরা লাইভ দেখার সময় গোল করে হঠাৎ করে একটা অ্যাড চলে আসে না, ওটা হচ্ছে ফেসবুক লাইভ অ্যাড, ইন স্ট্রিম অ্যাড। আর আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপ ইউজ করি না, ফ্রি অ্যাপ, যেখানে হচ্ছে অ্যাড আসে বারবার 3 সেকেন্ড 10 সেকেন্ড করে, ওইটাকে বলা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাড। ঠিক আছে, তো এই অ্যাডগুলো কিভাবে দেয় আমরা একটু দেখব। এখন ক্যাম্পেইন যে তিনটা বিষয় সমন্বয় করে, তিনটা অপশনে সমন্বয় করে হয়, তিনটা অপশনে কি কি থাকে সেটা আমাদের জানতে হবে। প্রথমে থাকে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে কি কি থাকে? ক্যাম্পেইনে হচ্ছে আমরা কি ক্যাম্পেইনটা দিব, আমরা কি ক্যাম্পেইন দিচ্ছি, অ্যাওয়ারনেস, ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে। এরপরে থাকে এই ক্যাম্পেইনের আমি যে বাজেটটা দিব, সেই বাজেটটাকে আমি ক্যাম্পেইনে রাখবো নাকি অ্যাড সেটে দিব। দুইটা জায়গায় বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। যদি আমি ক্যাম্পেইন বাজেট দিই তাহলে অ্যাড সেট বাজেট লাগবে না, আর যদি আমি অ্যাড সেট বাজেট দিই তাহলে ক্যাম্পেইন বাজেট লাগবে না। এখন ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেটের মধ্যে পার্থক্য কি? ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেটের মধ্যে পার্থক্য, ক্যাম্পেইনে যখন আমি একটা বাজেট দিই, ক্যাম্পেইন কি করে, একটা ফিক্সড বাজেট পায়, $20 বা $30 $50 একটা বাজেট পায়। এই বাজেটটা ও আমার ম্যাক্সিমাম যে যতগুলো অ্যাড দিব, বিভিন্ন ভেরিয়েন্টের আমার পোস্টার থাকবে, বিভিন্ন ভেরিয়েন্টের ভিডিও থাকবে একটা ক্যাম্পেইনে। তো এই যে অ্যাডগুলো চলবে, এই অ্যাডের ভিতরে কোন অ্যাড বেটার পারফর্ম করবে সেই অ্যাডের ভিতরে ও টাকাটা দিবে। ক্যাম্পেইনে যদি আমি বাজেট দেই তাহলে যেই অ্যাডটা বেটার পারফর্ম করবে, যেই অ্যাডটা মানুষের কাছে বেশি পৌঁছাবে, মানুষ গ্রহণযোগ্যতা পাবে বেশি, সেই অ্যাডের পিছনে ও টাকা ঢালবে। যদি আমি অ্যাড সেটে বাজেটটা দেই তাহলে ও পুরো টাকাটাই ইচ্ছা মতো খরচ করবে, যেটা ভালো পারফর্ম করছে সেখানে দিবে না। ক্যাম্পেইনে যদি বাজেট দেই তাহলে কি হবে, আচ্ছা যতগুলো কি দিতে থাকি, অ্যাডস দিতে থাকি, যতগুলো অ্যাডস থাকবে আমাদের অবজেক্টিভের ভিতরে, যতগুলো অ্যাডস থাকবে, সে ভিডিও থাক, ইমেজ থাক, ক্যাপশন থাক, মোশন থাক, যেটাই থাক না কেন, সেইটার ভিতরে যেটা বেস্ট পারফর্ম করবে সেটার ভিতরে ফেসবুক বাজেট দিবে। কখন? যদি আমি ক্যাম্পেইনে বাজেট দিই। আর যদি অ্যাড সেটে বাজেট দিই তাহলে সেটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে না, ও মন চাইলে কোনোটাতে দিল, কোনোটাতে দিল না, কোনোটা যেটা ভালো রিচ হচ্ছে সেটাতে দিবে না, আটকে রাখবে, এইভাবে ও করে। তো এইটার কোনো জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া নাই, ফেসবুকের গাইডলাইন্সও দেওয়া নাই। এটা হচ্ছে ফেসবুকের মেটা থেকে যে কোর্স আছে সেই কোর্সে ওরা বলে দেয়, মানে কিছু হিডেন সিক্রেট ওরা কেন রাখে, নাহলে ওরা তো আর্নিং করতে পারবে না। সবসময় যদি ম্যাক্সিমাম রেজাল্ট দেয় সবাইকে, তাহলে ওরা তো আর্নিং করতে পারবে না। তো এই জন্য তাহলে কি, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি আমরা অন করে দেই তাহলে আমরা এখানে বাজেট দিতে পারবো, যদি আমরা অফ করে দেই তাহলে অ্যাড সেটে যে বাজেট দিতে হবে। আমরা যে বললাম না, ক্যাম্পেইনে বাজেট দিতে গেলে কি করতে হবে, এটা অন করতে হবে, অন করে এই যে বাজেট। এখন যদি আমি এখানে ডেইলি $50 একটা বাজেট দিই, তাহলে এখানে যতগুলো আমার অ্যাড প্লেসমেন্ট যাবে সবগুলোর থেকে যেটা বেস্ট পারফর্ম করবে সেটাতেও বাজেটটা ছোট ছোট করে খরচ করবে। আর যদি আমি এটা অফ করে দেই, এখান থেকে অ্যাড সেটে যাই,
অ্যাড সেটে এসে যদি একটু নিচে আসি, এখানে বাজেট অপশন আছে, এই যে বাজেট। এখানে এসে যদি আমি বাজেট দিই, তাহলে এই বাজেটটা ও ওর ইচ্ছা মতো খরচ করবে, আমাকে বেটার পারফর্ম দিক আর না দিক ইচ্ছা মতো খরচ করবে। তাহলে সবসময় কি করবো আমরা, ক্যাম্পেইনে বাজেটটা দিব। ক্যাম্পেইনে বাজেট দেওয়ার আমার নিয়ম আছে, সর্বনিম্ন 20, এর নিচে ক্যাম্পেইন বাজেট দেওয়া যাবে না। সর্বনিম্ন ডেইলি 20, পুরোটা 20 না, ডেইলি 20, এক এক দিনে $20 ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ম। কতগুলো রুট প্যানেল করা, তুমি যদি $20 কমে অ্যাড দিতে চাও তাহলে অ্যাড সেটে দাও, ও ওর মতন করে খরচ করবে, রেজাল্ট দিতেও পারে না দিতেও পারে, কিন্তু তুমি বাজেট বাড়াও, বাড়িয়ে ক্যাম্পেইন বাজেট দাও, আমি বেটার পারফরমেন্স দিতে বাধ্য। এটা হচ্ছে ওদের কিছু ক্রাইটেরিয়া আর কি। তাহলে আমি এখানে কি করলাম, $50 একটা বাজেট দিলাম। এরপরে কি করব আমি, এখানে হচ্ছে ক্যাম্পেইন বিডে স্ট্র্যাটেজিটা আমাদের কোনো দরকার নেই। বিডে স্ট্র্যাটেজি হচ্ছে যে একটা রিচে কত টাকা কাটবে আমি বলে দিব, তার বেশি কাটতে পারবে না। এখন আমি যদি ফেসবুককে বলে দিই যে তুমি একটা রিচ যদি আসে তাহলে এই সেন্ট 1 সেন্ট নিবা, তার বেশি নিবা না, এখন ও দেখতেছে যে এখানে আমার সব থেকে বেশি কাস্টমার আছে, একটু বেশি রিচ করানো দরকার, ও বেশি রিচ করাবে না, কম রিচ করাবে, টাকা ওই 1 সেন্ট নিবে। তুমি তো আমাদের বলেই দিছো 1 সেন্ট নিতে, এই জন্য আমি 1 সেন্টের যতটুকু রিচ করানোর দরকার করছি। এই জন্য বিড স্ট্র্যাটেজিতে আমরা কখনো বাজেট সেট করবো না যে আমার এতটুকুর ভিতরে এতটুকুই লিমিট, তুমি এতটুকু খরচ করো। ওকে ফ্রিডম দিতে হবে, কিছু ফ্রিডম ওকে দিতে হবে, না দিলে ও ওর মতন কেউ রিচ করাবে না। আচ্ছা, এরপরে এবি টেস্টিং। এবি টেস্টিং এর কথা বলছিলাম, মনে আছে? সেটা অর্গানিক পোস্ট এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, সেম অ্যাড সেটের ক্ষেত্রেও হয়। যদি আমরা পেইড অ্যাড দিই, কোন অ্যাড বেটার পারফর্ম করছে, কোন ভিডিও কন্টেন্ট বেটার পারফর্ম করছে, সেটা দেখার জন্য আমাদের এবি টেস্টিং আমরা অ্যাডেও করতে পারবো। আর এরপরে স্পেশাল ক্যাটাগরি হচ্ছে যাদের হচ্ছে ওই যে বিভিন্ন পলিটিশিয়ান আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আছে, যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস আছে, ব্যাংকিং সার্ভিস আছে, এমপ্লয়মেন্ট সার্ভিস আছে, হাউস রেন্ট সার্ভিস আছে। তো এই যে পলিটিশিয়ান বা এই ধরনের যে সার্ভিস যারা দেয়, তাদের অ্যাড দেওয়ার জন্য এখানে স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করা লাগে। এই স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট না করলে অ্যাড রিজেক্ট করে দেয় ফেসবুক। ওদের নিয়ে কোনো অ্যাড যদি দেই, যদি এই ক্যাটাগরি সিলেক্ট না করি, তাহলে অ্যাড রিজেক্ট করে দেবে সাথে সাথে, এবং অ্যাড ম্যানেজারও কি অফ করে দিতে পারে পুরোপুরি। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নেই। তাহলে অ্যাড ক্যাম্পেইনে আমাদের কি কি পাচ্ছি আমরা, ক্যাম্পেইন অবজেক্টিভ, বাজেট এবং এবি টেস্টিং। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটে কি কি থাকে আমরা দেখি। অ্যাড সেটে হচ্ছে আমার যে পারফরমেন্স গোল, মানে আমি যে পারফরমেন্সটা করবে, ক্যাম্পেইনটা যে পারফরমেন্স করবে, সেটা আমি গোলটা সিলেক্ট করে দিতে পারবো যে তুমি কি করবে আমার জন্য। এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, মানে এই অ্যাডসটা বেশি থেকে বেশি রিচ হবে, মানুষের কাছে পৌঁছাবে। এখানে আবার কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। রিচ আর ইমপ্রেশন মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ক্লাসে বলা হয়েছিল আপনাদের, রিচ আর ইমপ্রেশনের ভিতরে পার্থক্য। রিচ হচ্ছে, সাপোজ আমি এই গেট দিয়ে একবার ঢুকবো, একবার আসলাম, এটা হচ্ছে রিচ। আমি বাইরে যে আবার আসছি, বাইরে যে আবার আসছি, এটা হচ্ছে ইমপ্রেশন। রিপিটেডলি করা, বারবার বারবার দেখানো, এটা হচ্ছে ইমপ্রেশন। তো আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন না দেই, তাহলে ওই যে আমি যেটা চাচ্ছি মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকায় দেওয়া, বিরক্ত হলেও যাতে মানুষ আমার কোম্পানির নামটাকে জানে, আমি যেহেতু অ্যাওয়ারনেস করছি, তাহলে কি করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনটা সিলেক্ট করতে হবে। এখানে আরো আছে, এগুলো আমাদের আসলে প্রয়োজন হয় না। এখানে হচ্ছে প্লে যাতে বেশি হয়, প্লে বাটনে ক্লিক, ওই একটা বাটন থাকে না ভিডিওর পাশ সামনে, মানে প্লে বাটনে যাতে ক্লিক হয়, তো প্লে বাটনে ক্লিক করলে তো সবাই ভিডিও দেখবে না, ভিডিও পুরো তো আমার দেখা লাগবে, তাহলে এটা আমার দরকার নেই। এখানে ম্যাক্সিমাম 2 সেকেন্ড যাতে প্লে করে, 2 সেকেন্ড যাতে প্লে হয়, সেটার জন্য কি হবে, ম্যাক্সিমাম নাম্বার 2 সেকেন্ড প্লে, এটা অপশন দিতে হয়। বাট এগুলোতে আসলে কোনো কিছুতে ফায়দা নেই, ফায়দা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে ভিন্ন, বাট অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি হবে, বসে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কি কি হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনটা প্রয়োজন হয়। তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দিলাম। এরপরে ফেসবুক পেজটাকে সিলেক্ট করতে বলছে যে আমি কোন পেজটা থেকে অ্যাড দিতে চাচ্ছি। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। আমার আইডিতে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজই এখানে আসবে। কোন আইডিতে, বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে পেজ অপশন, এখানে যতগুলো পেজ থাকবে এই পেজগুলো আমার ওখানে কি করবে, শো করবে। এই পেজগুলো আমি তাহলে এখান থেকে নিতে পারবো। আমরা একটু দেখি আমাদের ডিজাইনটা কতটুকু হয়েছে। আমাদের ডিজাইন এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের পেজ সিলেক্ট করা শেষ। এরপরে আমরা একটু নিচে এসে আমাদের কি করতে হবে, বাজেট, বসেন সমস্যা নেই বসেন,
আমাদের বাজেটটা দিতে হবে। বাজেট তো আমরা দিয়েছি ক্যাম্পেইন বাজেট, যেহেতু ক্যাম্পেইন বাজেট দিয়েছি, অ্যাডসেট বাজেট আমার লাগছে না। ক্যাম্পেইন বাজেট দেওয়া শেষ। এরপর এখানে কি বলছে, লোকেশন, কোন লোকেশনে আমি অ্যাড দিব। এখন যেহেতু সরিষার তেল, এটা যে কেউ কিনতে পারে, বাংলাদেশের প্রান্তে যে কোনো প্রান্তের মানুষ কিনতে পারে, বাট এখানে কিছু ঘটনা আছে। পুরো বাংলাদেশ যদি আমি ওকে বলি, ও বাংলাদেশে খানা খন্দক নদী নালা খাল বিল যা আছে সব জায়গায় অ্যাড দেখাবে। যে আমার ডেডিকেটেড কাস্টমার না তাকেও অ্যাড দেখাবে, বাট আমার তো আসলে সেটা প্রয়োজন নাই। আমার ডেডিকেটেড কাস্টমার প্রয়োজন যারা আসলে তেলটা নিতে পারে বা নিতে চায়। তো সেটার জন্য আমার প্রথমেই এখানে সিলেক্ট করতে হবে অনলি ইনক্লুড সিটিস, অনলি ইনক্লুড সিটিস, শহর অঞ্চলগুলা। কারণ ম্যাক্সিমাম অনলাইনে সরিষার তেল অর্ডার করবে, মানে যদি ঘরের বাজারে তেল হয় তাহলে 1600 টাকা অর্ডার ডেলিভারি চার্জ সহ। তাহলে 1600 টাকার একটা তেল কোন ধরনের মানুষ, কোন ক্যাটাগরি মানুষ কিনে খাবে, তাহলে সেটা আমাকে ভাবতে হবে। সেটা ভাবতে হলে আমার অডিয়েন্সটা ডিফাইন হয়ে যাবে। তাহলে সেটা যদি অডিয়েন্স আমার ডিফাইন করতে হয়, তাহলে শহর অঞ্চলের মানুষগুলা কি অর্ডার করতে পারে বেশি ম্যাক্সিমাম। তাহলে এই জন্য আমাকে এখানে কি করতে হলো, এখানে জাস্ট থ্রি ডট মেনুতে এসে অনলি ইনক্লুড সিটি, পুরো বাংলাদেশের ভিতরে সিটি। দেন সিটি ইনক্লুড করার আগে কি ছিল, অল ওভার বাংলাদেশ ছিল এখানে চেকবক্স। আর এখানে সিটিটা ইনক্লুড করার পরে দেখেন শুধু ঘরের চিহ্ন আসবে, মানে ইনক্লুড সিটিসগুলো, যেগুলো শহর অঞ্চলগুলো সেগুলোতে একটা শো করবে। এরপরে যদি একটু নিচে আসি, আমার ম্যাক্সিমাম এইজটা নিচের দিকে, এজটা কত রাখবো। এখন সরিষার তেল অর্ডার যে করবে তার বয়স কত হইতে পারে মনে হয়? 25+ হইতে পারে। 20+ ব্যক্তি কি সে ইনকাম করে? 23 তাও ইনকাম করে না। খুব প্রেসারে পড়লে হয়তো এরকম ধরনের মানুষ যায় ইনকাম করতে, অনেকে আছে, বা উদ্যোক্তা হতে চায়, ইউনিভার্সিটি পড়া চলাকালীন তারা উদ্যোক্তা হতে চায়। এছাড়া চাকরিতে কন্টিনিউ আছে, তারা কি হয়তো নিজের পড়াশোনার খরচ নিজে চালানোর জন্য টিউশনি করে। পুরো ম্যাপিং করতে হবে অডিয়েন্সটাকে, যে আমি যে এজটাকে সিলেক্ট করছি সেই অডিয়েন্সটাকে ম্যাপিং করতে গেলে আমাকে প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এখানে 18 বা 20 বা 21 22 23ও দেই, আমার অডিয়েন্সটা ডেডিকেটেড হবে না। অ্যাটলিস্ট 25 বছরের মানুষ, সে কি মহিলা হোক পুরুষ হোক, বিবাহিত হয়, তার ফ্যামিলিতে অ্যাটলিস্ট বাজারের দায়িত্ব তার থাকে। তো সেই জায়গা থেকে আমার সর্বনিম্ন 25 বছর, তার উপরে কত থাকে সেটা আমাকে বলতে হবে এবার। তো সেটা বলতে গেলে একটু নিচে এসে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা এটা না দিয়ে জাস্ট অডিয়েন্স সেগমেন্টে আসবো। 25 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ কত দেওয়া আছে? 65। বাট 65 তো আমার দরকার নাই। 65 বছর মানুষের কেউ অর্ডার করার মতন অবস্থানে থাকে? সে এন্টারটেইনের জন্য হয়তো ফেসবুক ইউজ করতে পারে, বাট সে কিন্তু অর্ডার দেওয়ার জন্য ফেসবুক ইউজ করে না। তাহলে আমাকে এখানে সর্বনিম্ন কত দিতে হবে? ই কমার্স বাংলাদেশের সার্ভে, বসেন প্লিজ বসেন। আমার বাংলাদেশের যে সার্ভে, এই সার্ভে অনুযায়ী বলা হয় ই কমার্স সেগমেন্ট। ই কমার্স বলতে কি, আমরা যেই প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করা হয় যে ওয়েবসাইটের মাধ্যমে, এটাকে বলা হয় ই কমার্স। তো ই কমার্স বিজনেসের আন্ডারে যারা প্রোডাক্ট কিনতে চায়, এই ধরনের সর্বোচ্চ এজ লেভেল হচ্ছে 48। সর্বোচ্চ এজ লেভেল 48, এর বেশি বয়সী মানুষ ফেসবুক ইউজার তারা অর্ডার করে না। ঠিক আছে, তাহলে আমি ম্যাক্সিমাম কি দিব এখানে? 48, 48 দেওয়ার পরে এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট আছে, ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ যদি একটু আসি, এখানে এসে আমি বিহেভিয়ার, ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফি, তিনটা অপশন দিয়ে আমি আমার অডিয়েন্সকে চুজ করতে পারবো। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এটা কোন জায়গার বিহেভিয়ার? আমার নিজের পার্সোনাল, সোশ্যাল মিডিয়ার। অ্যালগোরিদম কোনটা ধরতেছে আমার বিহেভিয়ার, অ্যালগোরিদমে আমার ডেমোগ্রাফি কি ধরতেছে, অ্যালগোরিদমে আমার ইন্টারেস্ট কি ধরতেছে। কিভাবে বোঝে অ্যালগোরিদম? আমরা যে ফেসবুক ইউজ করছি, যে কোনো একটা পোস্টে যখন লাইক দিচ্ছি, এটা আমার ইমোশন, এটা আমার ইন্টারেস্ট। এরপরে আমি একটা ভিডিও যখন ম্যাক্সিমাম টাইম দেখে ওটাকে আমার ওয়ালে শেয়ার করে রাখতেছি, এটা আমার বিহেভিয়ার। আর ডেমোগ্রাফি কি? জব ক্যাটাগরি, তারপরে আমার এমন হতে পারে কোন ইউনিভার্সিটি পড়ছি, বা আমি আমার এখন কি করতেছি, বা আমার রিয়েল নিজের লাইফে কি চলতেছে সেগুলো শেয়ার করতেছি। এই ধরনের কি বলে ডেমোগ্রাফি বলতেছে, আমার জেলা, এগুলোকে ডেমোগ্রাফি বলতেছে। তো এখন এই ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার থেকে আমাদের অডিয়েন্সটাকে চুজ করতে হবে। কারা আমাদের প্রথম, এই অডিয়েন্সের ভিতরে প্রথম টার্গেট কারা? এই তেলটা যারা কিনবে তারা প্রথম টার্গেট কারা? না, বিবাহিত যারা, তারা। তো যারা বিবাহিত তাদেরকে টার্গেট করতে গেলে আমাকে রিলেশনশিপে যেতে হবে। রিলেশনশিপে যেয়ে আমাকে কি করতে হবে? ম্যারিড পার্সনকে খুঁজতে হবে। যারা ফেসবুকে ম্যারিটিয়াল স্ট্যাটাস দিয়ে রাখছে না, ম্যারিড, তাদেরকে আমি চুজ করে দিলাম। তাহলে আমার অ্যাডটা শুধুমাত্র এখন যারা ম্যারিড ফেসবুকে দেওয়া আছে তাদের কাছে যাবে।
সিঙ্গেল পার্সনের কাছে যাবে না। তাহলে একটা আমার অডিয়েন্স চুজ করা শেষ। এখন ফেসবুকের মেইন একটা অ্যাড কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড, যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী, ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে, তাদেরকে একটা অডিয়েন্স কিওয়ার্ড আছে। সেই কিওয়ার্ডকে কি বলা জানেন? এঙ্গেজ শপার। ফেসবুকের ভাষায় বলা হয় এঙ্গেজ শপার, মানে যারা সবসময় শপিং করতে এঙ্গেজ থাকে ফেসবুকে, কিছু না কিছু অর্ডার করেই অনলাইনে, তাদেরকে বলা হয় এঙ্গেজ শপার। যদি একটু নিচে আসেন, এখানে দেখেন এই যে এঙ্গেজ শপার বিহেভিয়ার, এটা দিয়ে দিলাম। এরপরে আমি কি ধরনের দিতে পারি, এখানে সাজেশনে দিচ্ছে, তারা সাজেশনে দিচ্ছে আমরা কি কি দিতে পারি। অনলাইন শপিং রিটেল, অনলাইন শপিং রিটেলটা আমরা দিতে পারবো না, অনলাইন শপিং দিতে পারতাম, রিটেলটা দিতে পারবো না। রিটেল কারা? যারা রিটেলার, আমি কিনছি, কিনে আমি আবার সেল করবো, রিটেলার। এখন রিটেলারদেরকে তো আমার দেওয়ার দরকার নেই, আমার পাইকারি খুচরা সেল করতে হবে, পাইকারি না। তো খুচরা সেলের জন্য আমার এখানে দেখতে হবে এমন কিছু আছে কিনা, নাই। সিঙ্গেল। প্যারেন্টসদেরকে আমরা টার্গেট করতে পারি, যেহেতু সরিষার তেল, সয়াবিন তেল খাওয়াটা একটু খারাপ, আর আরো ভালো অলিভ অয়েল খাওয়া, তাই না? এখন সরিষার তেলটা কারা পছন্দ করে? প্যারেন্টসরা অবশ্যই পছন্দ করতে পারে। তাহলে আমরা একটু প্যারেন্টসদের কাছে যাই। ডেমোগ্রাফিক এখানে প্যারেন্ট, অল প্যারেন্টস দেওয়া আছে। আমরা এখানে কত বছর বয়সী বাচ্চার বাবা মাকে টার্গেট করতে আছে সেটাও বলতে পারবো। এখানে আছে দেখেন 18 থেকে 26 বছর বয়সী বাবা মা দিতে পারি। 3 থেকে 5 বছর বয়সী সন্তান যাদের আছে তাদের বাবা মাদের টার্গেট করা দিতে পারি। 9 থেকে 12 তাদেরকে টার্গেট করতে পারি। 6 থেকে 8 তাদেরকেও টার্গেট করতে পারি। বাট এর বাইরে যদি টার্গেট করতে চাই, তাহলে অল প্যারেন্টস, সবকিছু দিয়ে অল প্যারেন্টস দিলেও সবাইকে টার্গেট হয়ে যাবে, টোটাল প্যারেন্টসদেরকে টার্গেট হয়ে যাবে। তাহলে আমরা প্যারেন্টস দিলাম। এরপরে তেল যারা কিনবে তারা কি একটু সচেতন নাগরিক না? সরিষার তেলটা যারা অনলাইনে অর্ডার করবে, একটু খাঁটি সরিষার তেল খুঁজবে, তারা কি একটু সচেতন, নিজের হেলথ কনসিয়াস। তাহলে তাদেরকে কি বলা হতে পারে? যেহেতু আমাদের ম্যারিড লাইফ নিয়ে আমরা চিন্তা করতেছি, প্যারেন্টসদের নিয়ে চিন্তা করতেছি, তাহলে তারা প্যারেন্টিং সেশন করতে পারে, বাচ্চাদেরকে কিভাবে গাইড করা উচিত, বকা উচিত কিনা, এই ধরনের গাইডলাইন তারা নিতে পারে অনলাইনের মাধ্যমে, মোটিভেশন নিতে পারে। তাহলে আমরা প্যারেন্টিংটা চুজ করতে পারি, প্যারেন্টিং, চাইল্ড অ্যান্ড প্যারেন্টিং, এটাকে আমরা চুজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি স্পেসিফিক কোনো প্রফেশনের মানুষকে টার্গেট করতে চাই সেটাও পারবো। পুলিশ, জজ, তারপরে হচ্ছে অ্যাডভোকেট, হ্যাঁ, যে কোনো কিছু এই ধরনের আমরা স্পেসিফিক টার্গেট করতে পারবো। এরপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কি? যারা একটু ফুড ব্লগিং পছন্দ করে, তারাই তো মোটামুটি রান্না বান্না করতে পছন্দ করে, তাদের কাছেও আমার প্রোডাক্টটা পৌঁছানো উচিত। তাহলে এখানে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কিং একটা ইন্টারেস্ট বিহেভিয়ার আছে। তাহলে আমরা এখানে এসে ইন্টারেস্টে এসে যদি আমরা ফুডের ভিতরে আসি, বিভিন্ন ধরনের ফুডের কি ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে। দেন ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, যারা খেতে পান করতে পছন্দ করে তাদের ব্লগটা। তাহলে এখানে আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমরা ফাস্ট ফুড আইটেম দিতে পারি, অর্গানিক ফুড দিতে পারি, এটা দিতে পারি। রেস্টুরেন্ট দিয়ে লাভ নেই, কারণ যারা রেস্টুরেন্টে যে খায় তারা তো বাসায় খুব বেশি এটা রান্না করে না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা অডিয়েন্স কি দাঁড়িয়েছে এখানে। এরপর আমরা একটু কি করবো, সাজেশন নিব ফেসবুকের কাছ থেকে, দেখি ফেসবুক কোনো সাজেস্ট কিছু দেয় আগে। ন্যাচারাল ফুড, আচ্ছা এটা আমাদের সাজেশনে আছে, দিতে পারি। এরপরে কি প্যারেন্টস উইথ টডলার, এটা দরকার নেই। ন্যাচারাল প্রোডাক্ট দিতে পারি। হেলথ অ্যান্ড ওয়েলনেস, যারা আসলে নিজের স্বাস্থ্য সচেতন নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে, তাহলে তারা ইন্টারেস্টেড, এই ধরনের মানুষকে আমরা টার্গেট করতে পারি। এই ধরনের অডিয়েন্স রিসার্চ করতে মিনিমাম 1 থেকে 1.5 দিন লাগে একটা প্রোডাক্টের অডিয়েন্স রিসার্চ করতে। কি টাইপ অফ অডিয়েন্স দেওয়া উচিত, বসলে তো আমি এখন মনে করেন 10 মিনিটের ভিতরে অ্যাড রান করে দিতে পারি, বাট অ্যাকচুয়ালি আসলে কাদের কাছে পৌঁছানো উচিত সেটা টার্গেট করতে গেলে 1 থেকে 1.5 দিন সময় লাগে আমাদের অডিয়েন্স রেডি করতে গেলে। তাহলে আমরা বেসিক একটা কি অডিয়েন্স এখান থেকে মেক করলাম। এরপরে নিচে কি আছে, নিচে যে প্লেসমেন্টের কথা বলছিলাম মনে আছে একটু আগে, সেই প্লেসমেন্টগুলো এখানে আছে। সেই প্লেসমেন্ট যদি আমরা দেখতে চাই, এডিট প্লেসমেন্ট কন্ট্রোল, এখানে দেখেন অডিয়েন্স নেটওয়ার্ক আছে, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক রাইট কলম আছে। আমরা যদি এখন টোটাল প্লেসমেন্টটা দেখতে চাই, জাস্ট এখানে এসে এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট ম্যানুয়াল, ফেসবুকের কোন কোন জায়গাতে একটা শো হয় সেটা আমরা এখন একটু দেখি। ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, মেসেঞ্জার,
এরপরে এখানে দেখেন নিউজ ফিড, ডান পাশে কিন্তু ডেমোটা দেওয়া আছে, এই যে প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, কোথায় কিভাবে শো করবে একটা, কিভাবে দেখাবে, ফেসবুক রাইট কলম, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, ফেসবুক বিজনেস এক্সপ্লোরার, থ্রেডসে কিভাবে শো করবে, ফেসবুক নোটিফিকেশনে মাঝে মাঝে অ্যাড আসে, দেখছেন নোটিফিকেশন বারে অ্যাড লেখা থাকে ছোট্ট করে, এই যে এই অ্যাড, এটা সিলেক্ট করা থাকলে এই অ্যাডটা আসবে। এরপরে ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি, তারপরে ইনস্টাগ্রাম রিলস, তারপর ফেসবুক রিলস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও অ্যাড দেওয়া যায়। তারপরে ইন স্ট্রিম অ্যাড, যেটা বলছিলাম যে ফেসবুক লাইভ চলতেছে, লাইভের ভিতরে হঠাৎ করে একটা অ্যাড চলে আসা নিচে ছোট করে, এটাকে ইন স্ট্রিম অ্যাড বলে। তারপরে ফেসবুক ইন স্ট্রিম গেল, অ্যাডস অন রিলস, যে কোনো একটা রিলস দেখতেছি সেই রিলসের এই বলছিলাম না এইটুকু দেখায়, এই যে এটার নাম এখন এই যে অ্যাডস অন রিলস, এই যে এখানে পাশে দেওয়া আছে। আচ্ছা, এরপরে সার্চ, আমরা যখন প্রোডাক্ট কোনো কিছু একটা সার্চ করি বা কোনো কিছু একটা সার্চ করি, সার্চ করার নিচে অ্যাড আসে না প্রথমে, সার্চ করার সেগমেন্টই, আমরা যদি এখানে আসি, টি শার্ট দিয়ে সার্চ করলাম, এই যে এটাকে হচ্ছে সার্চ অ্যাড বলা হচ্ছে। যে কোনো একটা কিছু সার্চ করলাম, তার ভিতরে একটা অ্যাড চলে আসছে, মানে আমি যেটা চাচ্ছি খুঁজতে সেটা চলে আসছে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, সার্চ অ্যাড। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে অডিয়েন্স নেটওয়ার্ক, যেটা বললাম না অ্যাপের ভিতরে আসে, এই যে পুরো ব্লক করে আসে না এরকম, এখানে এখানে 1 2 3 লেখা ওঠে, তারপরে ক্রস বাটন আসে, এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাড। তাহলে অ্যাডগুলো কিভাবে ফেসবুকে শো হয়, কিভাবে প্লে করতে হয়, এটা আমরা এখন বুঝতে পারতেছি, কিভাবে আমাদের কাছে আসে ফেসবুকের অ্যাডগুলো। তাহলে এখানে আমাদের বেসিক অ্যাড সেটস এর কাজ শেষ, এখন আমাদের কি কিসে কাজ করতে হবে, অ্যাডে। অ্যাডে কাজ কি আমাদের, আমাদের যে অ্যাডটা আমরা দিব সেই অ্যাডটাকে এখানে শো করানো। তো সেই অ্যাডটাকে শো করাতে গেলে আমাদের একটু নিচে আসতে হবে, নিচে আসার পরে আমাদের অ্যাডটা আপলোড করতে হবে। এখানে অ্যাড সেটে ক্রিয়েট অ্যাড থাকবে, এখানে যদি ইউজ এক্সিস্টিং দেই তাহলে আমরা পেজে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টটাকে এখানে কানেক্ট করে দিতে পারবো, বাট ক্রিয়েট অ্যাডে দেওয়া ভালো। তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর এখানে যদি ক্যারোজল হয়, আমরা বিভিন্ন অ্যাড দেখছি না যে এরকম ডান সাইডে ক্লিক করলে আরো প্রোডাক্ট আসে, এটাকে বলা হয় ক্যারোজল অ্যাড। যদি ওই অ্যাডটা দিতে চাই তাহলে আমাদের সিলেক্ট করতে হবে ক্যারোজল, আর যদি আমরা একটা ভিডিও অথবা একটা ইমেজ দিয়ে অ্যাড দিই তাহলে সিঙ্গেল ভিডিও অ্যান্ড ইমেজ। আচ্ছা, এরপরে আমরা কোথায়, যদি কেউ ওই অ্যাডে নক করে বা ক্লিক করে, কোথায় যাবে প্লেসমেন্টটা, কলে দিতে পারি, হোয়াটসঅ্যাপে দিতে পারি, মেসেঞ্জারে দিতে পারি। এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া ভালো, কারণ হোয়াটসঅ্যাপে তাদের নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি, মেসেঞ্জার থেকে কিন্তু তাদের নাম্বার পাই না। মেসেঞ্জারে অনেকে রিপ্লাই নাও করতে পারে, তাহলে ওয়েস্ট অফ মানি, নক করতেছে ফেসবুক আমার টাকা কাটতেছে, কিন্তু মেসেঞ্জারে আমি যদি তাকে রিপ্লাই না করি, সে আমাকে রিপ্লাই না করে, তাহলে কোনো অ্যাকশন নাই, কিন্তু শুধুমাত্র টাকাই কাটতেছে। হোয়াটসঅ্যাপে দিলে কি হচ্ছে, আমি তার নাম্বারটা পেয়ে যাচ্ছি, অনলাইনে না থাকলে তাকে কল দিতে পারতেছি। তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া শেষ, এরপরে কি আমাকে মিডিয়া থেকে চুজ করতে হবে আমি কি আপলোড করতে যাচ্ছি। তাহলে আমাদের যে পোস্টারটা ডিজাইন হয়েছে এটাকে আমরা ডাউনলোড করে নিব। ওকে, এটা ডাউনলোড করলাম এবং কোপাইলটে এসে বললাম এই পোস্টটা করার জন্য আমাকে একটা ক্যাপশন লিখে দাও। তাহলে ওর কাছে যেহেতু আমি পোস্টার মেক করছি, ওইটা জানে যে কি লাগবে আমার, তো সেটির অনুপাতে ও আমাকে একটা ক্যাপশন লিখে দিয়েছে। ক্যাপশনটা নিলাম, আমরা অ্যাডসে চলে আসবো, আসার পরে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে যে আমরা ইমেজ অ্যাড করব, অ্যাড ইমেজ, এখান থেকে আপলোড, প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিলাম। নেটটা একটু স্লো হওয়ার কারণে দেরি হচ্ছে।
আচ্ছা, আপলোড হয়েছে। এরপরে কি নেক্সট, আমাদের ইমেজটা কোথায় কিভাবে শো করবে দেখাচ্ছে। এখানে ঠিক আছে, এখানেও প্রায় ঠিক আছে, বাট এখানে ঠিক নাই। তাহলে এখানে আমার কি করতে হবে, অরিজিনাল চলে আসছে পুরোটা। এরপরে আমি কি আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে আসার পরে এখানে আমার আসলে কি লেখাটা থাকবে, আমি যে ক্যাপশনটা লিখছিলাম সেটা না, এখানে দিয়ে দিলাম। এরপরে হেডলাইন, হেডলাইনে যে বাটনটা থাকে, হোয়াটসঅ্যাপের যে বাটনটা থাকবে সেই বাটনের পাশে কি লেখা থাকবে সেটা আমাকে দিতে হবে। সেখানে দিতে পারি অর্ডার নাও। আর এখানে ডেসক্রিপশনে মানে বাটনের নিচে ছোট্ট করে একটা লেখা থাকতে পারে, বা এখানে সব থেকে বেস্ট অপশন এটা দেওয়া, মানে 5 স্টার রিভিউ। মানুষ দেখলে বুঝবে, ওখানে যখন 5টা স্টার শো করবে তখন দেখে বুঝবে কি এটা 5 স্টার রিভিউ দেওয়া আছে। দ্যাটস ইট। তাহলে আমাদের এখানে ডিটেলস দেওয়া শেষ। এবং কল টু অ্যাকশন বাটনটা কি হবে, বাটনটা দিতে পারি আমরা শপ নাও দিয়ে ডান করে দিলাম। এখন আমাদের অ্যাডটা কিভাবে শো করছে আমরা একটু বড় করে দেখি। এভাবে শো করবে আমাদের অ্যাডটা। এখন এইটা যেই যে প্লেসমেন্টে যাচ্ছে সেই প্লেসমেন্ট গুলাতে কেমন দেখাচ্ছে, প্রত্যেকটা প্লেসমেন্ট আমি দেখতে পাচ্ছি। তার জন্য আমি যদি এখান থেকে লিঙ্কটা কপি করে নিই, প্রত্যেকটা প্লেসমেন্টে কিভাবে একটা আসবে সব ডিটেল দেখাবে এখানে। কোথায় কিভাবে দেখাবে, নিউজ ফিডে কিভাবে আসবে, প্রোফাইল ফিডে কিভাবে আসবে, ইনস্টাগ্রামে কিভাবে আসবে, ইনস্টাগ্রাম ফিডে কিভাবে আসবে, মার্কেট প্লেসে কিভাবে আসবে। তারপরে ইনস্টাগ্রামে মার্কেট প্লেস নাই বলে এখানে দেখাচ্ছে না, থ্রেডসে কিভাবে শো করবে। এটা হচ্ছে স্টোরি, উপরে স্টোরি বোঝা যাচ্ছে, এই যে শেষ হচ্ছে কতক্ষণ দেখাবে, কিভাবে দেখাবে এবং বাটনগুলো কিভাবে আসবে সব দেখাচ্ছে। এরপরে ইন স্ট্রিম, এই যে ভিডিও প্লে হবে তার নিচে এই যে একটা থাকবে, তারপর এরকম ভিডিও প্লে হবে নিচে একটা থাকবে। মার্কেট প্লেসে কিভাবে দেখাবে, ইনস্টাগ্রামে সার্চ রেজাল্টটা কিভাবে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে কিভাবে শো করবে, মানে ফেসবুক যে অ্যাপ বা বিভিন্ন অ্যাপে যে কিভাবে শো করবে সেই অ্যাপ এভাবে শো করবে। তাহলে আমরা অ্যাড ফেসবুকে এতদিন যেভাবে দেখছি বা মোবাইলের অ্যাপসে যেভাবে দেখছি সেই অ্যাডটা তো এখন ক্রিয়েট করতে পারতেছি, তাই না? তাহলে এই অ্যাডটা আমাদের মোটামুটি কি ক্রিয়েট শেষ। আমাদের এখানে আর কোনো কাজ নেই। কয়টা অপশন মিলে আমরা একটা তৈরি করলাম, তিনটা। তিনটা কি কি, অ্যাডস, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। তাহলে এই তিনটা বিষয় সমন্বয় করে আমরা একটা ফেসবুক অ্যাড রেডি করলাম। এবার এখান থেকে পাবলিশ করে দিলে একটা রান হয়ে যাবে। যদি কার্ড অ্যাড করা থাকে, কার্ড কিভাবে অ্যাড করতে হয় এবং নেক্সট ক্লাসে আপনাদের মাস্টার কার্ড বানিয়ে দেবো, ভার্চুয়াল মাস্টার কার্ডটা বানিয়ে দেবো। শুধু ভোটার আইডি কার্ড ছবি থাকলেই হবে সাথে, ভোটার আইডি কার্ডের ছবি থাকলে হবে সাথে। কালকে আগামী পরশু দিন আপনাদের মাস্টার কার্ড বানিয়ে দেবো সবাই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।